নেক্সট টপিক হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন। আচ্ছা, গ্র্যাভিটেশন মানে কি? হোয়াট ইজ গ্র্যাভিটেশন? অ্যাট্রাকশন ফোর্স। আর কিছু? ধরো আমাদের চারটে ফোর্স আছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স। এই চারটের মধ্যে কোনটাকে উইকেস্ট ফোর্স হিসেবে কনসিডার করা হয় আর কোনটাকে স্ট্রংগেস্ট ফোর্স? সব থেকে স্ট্রংগেস্ট গ্র্যাভিটেশন। আর উইকেস্ট বলে দিচ্ছি। মোশনে ফোর্স করেছো, নিউটনের যে ফার্স্ট ল পড়েছো, সেখান থেকে কনসেপ্ট এসছে ফোর্স, তাই তো? সেই ফোর্সের চারটে ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর একটা উইক নিউক্লিয়ার ফোর্স। এই চারটে ফোর্স। সব থেকে উইক বলছো নিউক্লিয়ার ফোর্স। কোন নিউক্লিয়ার ফোর্সটা উইকটা? নামে উইক আছে বলে। तो क्या होगा स्ट्रॉन्गेस्ट और वीकेस्ट? ইলেকট্রোম্যাগনেটিক। বাকি দুজনের কোনো আইডিয়া? নো আইডিয়া। আচ্ছা, হয়েছে। সব থেকে উইকেস্ট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কেন এটা উইকেস্ট? তোমরা তো বললে পাওয়ারফুল, সব থেকে স্ট্রংগেস্ট। হ্যাঁ, আর্থের সূর্য ভাবলে ঠিকই তো। হ্যাঁ, সবই তো ঠিক আছে। ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স যদি এক্সিস্ট না করতো, তাহলে আমরা কি থাকতাম? আর্থ সারফেসের ওপর ছিটকে বেরিয়ে যেতাম, তাই তো? ঠিক। তারপর এই যে তোমরা পাশাপাশি বসে আছো, তোমাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফিল করছো? কেউ কারোর সাথে ধাক্কা খাচ্ছ না। তার কারণ হচ্ছে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাই জন্য এই জিনিসগুলো হয় না। তাহলে এটাকে কেন আমরা উইকেস্ট বলছি? তার কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ নন কন্ট্যাকচুয়াল ফোর্স। নন কন্ট্যাকচুয়াল ফোর্স। তাহলে এটা একটা নন কন্ট্যাকচুয়াল, মানে আমাদের কিন্তু কন্ট্যাক্টে থাকে না, যেটা আমরা ফিল করি না, মহাজাগতিক বিষয় যেটা আমাদের টাচেই থাকে না, সেই ধরনের ফোর্স গুলোকে বলা হয় নন কন্ট্যাকচুয়াল ফোর্স। যার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা কনসিডার করছি অ্যাজ আ উইকেস্ট ফোর্স, বিকজ ইট ইজ আ নন কন্ট্যাকচুয়াল ফোর্স। ঠিক আছে? এইবার ফোর্স দু ধরনের, একটা নন কন্ট্যাকচুয়াল ফোর্সের একটা টাইপ বললাম, আরেকটা হয় কন্ট্যাকচুয়াল ফোর্স। তাহলে যদি বলি যে কন্ট্যাকচুয়াল ফোর্স কোনগুলো হবে, কোন ধরনের ফোর্স? হ্যাঁ हाँ, न्यूक्लियर फोर्स। फील कर सकते हो न्यूक्लियर फोर्स? हम लोग फील कर सकते? তাহলে ফিল করবে, না হলে ফিল করবে? নিউক্লিয়াসের মধ্যে অ্যাটম আছে, মলিকিউলস আছে, সেগুলো কি আমরা ফিল করতে পারি? যেটা ফিল করতে পারবো সেটাই কন্ট্যাকচুয়াল। এরকম কি এক্সাম্পল ডেইলি লাইফেই আছে কিন্তু। আমাদের ডেইলি লাইফে আমরা রোজ দিন আমরা যখন হাঁটি তখন কি ফোর্স লাগে? যখন রাস্তায় ওয়াক করছি তখন কোন ফোর্স, কোনো ফোর্স লাগে? না আমরা জাস্ট হেঁটে যাই? ধরো একটা স্মুথ সারফেসের উপর পাটা আমাদের স্লিপ খায়,
কিন্তু রাফ সারফেসে আমরা দিব্যি হেঁটে যাই। কিছু তো আছে যার জন্য স্মুথ সারফেসে পা স্লিপ খাচ্ছে, আর রাফ সারফেসে আমরা ঠিকঠাক হাঁটছি বা এই ফ্লোরের ওপর ঠিকঠাক হাঁটতে পারছি। কি ফোর্স কাজ করে? ফ্রিকশনাল ফোর্স। তাহলে এত টাইম লাগছে? তাহলে ফ্রিকশনাল ফোর্সটা পেছন দিকে কাজ করে, তার জন্য আমরা সামনের দিকে হাঁটি। তাহলে এটা কিন্তু টাইপ অফ কন্ট্যাকচুয়াল ফোর্স। যেটা আমরা ফিল করছি তার সাথে আমাদের কন্ট্যাক্টে আছে, বডি কন্ট্যাক্ট, সেটাকে বলছি কন্ট্যাকচুয়াল ফোর্স। আর যেটা বললে ইলেকট্রোম্যাগনেটিক, এটা কিন্তু নন কন্ট্যাকচুয়াল এর মধ্যে পড়ে। নিউক্লিয়ার ফোর্সও কিন্তু সেম, ঠিক আছে? আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটাই হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো, কারণ পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে। উইকেস্ট আর স্ট্রংগেস্ট, এই দুটো কোশ্চেন পাবেই। আর তোমরা তো ভাববে পাওয়ারফুল গ্র্যাভিটেশনাল ফোর্স। জিওগ্রাফি স্টুডেন্ট? আচ্ছা আসছি, দাঁড়াও, জিওগ্রাফি দিয়েই শুরু হবে এটা। ইউনিভার্সাল লটা আসবে জিওগ্রাফি থেকে, তুমি বলবে কে দিয়েছে। আচ্ছা, এইবার বলো যে জিওগ্রাফি যখন বললে যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনটা প্রথম কোন জিওগ্রাফার দিয়েছে? মানে অ্যাকচুয়ালি জিওগ্রাফার তো দেয়নি, এটা নিউটনের ল, বাট নিউটন ইন্সপায়ার হয়েছে কোনো একজন জিওগ্রাফারের, সেটা কে হবে? অপশন দেবো? তাহলে হয়ে যাবে, বলো। অপশন দিচ্ছি। টলেমি। টলেমি বলছো? হ্যাঁ, ওই নান অফ দিস। বলো। যখন জিওগ্রাফি শুনলাম তখন ভাবলাম যা জিজ্ঞেস করি, শুরুই করতাম এটা দিয়ে। হ্যাঁ, তাহলে কি হবে? তোমারও কি জিওগ্রাফি? আচ্ছা, টলেমি বলেছো? নামটা হচ্ছে কেপলার। না, অপশন নিতে চাইলে আমার খুব ভালো লাগে, আমি এইভাবেই অপশন দিই স্টুডেন্টদের। এখন আর কেউ অপশন চায় না, যারা বুঝে গেছে যে ম্যামের থেকে অপশন চেয়ে লাভ নেই, আরো ঘেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হবে কেপলার। দেখো, গ্যালিলিও, কোপার্নিকাস, এরা আমাদের সানের চারপাশে যে প্ল্যানেট ঘুরছে সেই ব্যাপারটা নিয়ে এনারা কাজ করেছিল। তো কিরকম কাজ করেছে? কোপার্নিকাস, গ্যালিলিও এরা বলছে যে প্ল্যানেটের মোশনটা আছে, তাদের পজিশন এবং তাদের অ্যারেঞ্জমেন্ট, এই দুটো জিনিস বলেছে। তার সাথে বলছে যে সার্কুলার অরবিট। তাহলে তিনটে জিনিস পাচ্ছি। একটা বললাম যে প্ল্যানেটের পজিশন, অ্যারেঞ্জমেন্ট, আর হচ্ছে সার্কুলার অরবিট। এই তিনটে ব্যাপারে বলেছে হচ্ছে গ্যালিলিও এবং কোপার্নিকাস। কিন্তু এরা বলেনি যে প্ল্যানেটের মোশনটা কিরকম হবে, আর অরবিটটা শুধুমাত্র সার্কুলার বলেছে। কেপলার যখন এলো, কেপলার বলছে যে প্ল্যানেট গুলো সার্কুলার না, ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করে সানকে একটা ফোকাসে রেখে, এটা বলছে কেপলার। ঠিক। এরপর নিউটন কি করছে? কেপলারের এই যে থার্ড ল একটা আছে, 3 নম্বর ল, টোটাল 3টে ল দিয়েছে কেপলার। সেই থার্ড ল থেকে নিউটন ডিসকভার করছেন ওনার এই ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। তাহলে নিউটন প্রথম সায়েন্টিস্ট যিনি প্ল্যানেটের মোশন সম্পর্কে একটা ক্লারিফিকেশন দিয়েছে, যে মোশন অফ প্ল্যানেট ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সান আর্থের ওপর দিচ্ছে।
সান এবং আর্থের মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে সেটার জন্যই কিন্তু আমরা এই প্ল্যানেটের মোশন গুলো দেখতে পাই। তাহলে মোশন অফ প্ল্যানেটটা প্রথম ডেসক্রাইব করছেন বা তার যে কারণটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন সান অ্যান্ড আর্থ, সেইটা দেখালেন প্রথম নিউটন, এবং কেপলারের থার্ড ল থেকেই উনি আবার ফার্দার ডিরাইভ করে বার করলেন ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। কেন কেপলার কি দোষ করলো? হ্যাঁ, তো কেপলার যদি থার্ড লটা না দিত নিউটন এটা বের করতে পারতো? হ্যাঁ, কোনটা আগে, মুরগি না ডিম? ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমে কেপলার এসছে, তারও আগে এসছে গ্যালিলিও কোপার্নিকাস, এরা বলার পর লাস্টে এসে নিউটন করছে। ঠিক আছে, এবার দেখো এই যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনে বলা হচ্ছে যে দুটো অবজেক্ট আছে, একটার মাস হচ্ছে m1, আরেকটার মাস হচ্ছে m2, আর তাদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে r। তাহলে স্বাভাবিক কি হবে, যে দুটো অবজেক্ট তুমি রাখছো তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। এবার অবজেক্টটাকে যত ক্লোজ নিয়ে আসছো তত ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাড়বে, কমবে কেন? বাড়বে। যত দূরে নিয়ে যাচ্ছ তত কমছে। তাহলে এটাই এই লটাতে বলা যে এভরি অবজেক্ট ইন দিস ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্ট উইথ আ ফোর্স which is directly proportional to the product of their mass and inversely to the square of the distance। তাহলে এখান থেকেই আমরা দেখব যে F এর সাথে মাসটা প্রপোর্শনাল, আর ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ডিস্টেন্স তুমি যত বাড়াচ্ছ ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে, তাহলে রিলেশনটা ডিক্রিজ ইনক্রিজ ইনভার্স, তার জন্য F প্রপোর্শনাল টু 1/r²। এইখান থেকেই এসছে F ইজ ইকুয়াল টু G m1 m2/r²। এই ফর্মুলাটা পরের পেজে আছে মনে হয় তোমাদের, এই যে এই হচ্ছে ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে অনেক কোশ্চেন আসে, অঙ্কও আসে। কি বলে দেবো? ফর্মুলা লিখলে বুঝতে পারবে না? লটা তো দেওয়াই আছে, তুমি পিডিএফ পেয়ে যাবে, ল আর লেখাচ্ছি না। ঠিক আছে, আর ফর্মুলা হচ্ছে এটাই যে F ইজ ইকুয়াল টু G m1 m2/r²। এটা হচ্ছে আমাদের ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, আর ক্যাপিটাল G মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই ভ্যালুটা কখনোই চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। এটা অ্যাপ্লাই করেই তোমাদের অঙ্ক করতে হবে। ভ্যালুটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দা পাওয়ার -2। এই ভ্যালুটা একদমই কনস্ট্যান্ট, কখনোই চেঞ্জ হবে না। পরীক্ষাতে যদি মেনশন -11, এক্সামে যদি মেনশন নাও করা থাকে এই ভ্যালুটা তোমরা মুখস্থ করে যাবে, এটা অ্যাপ্লাই করে অঙ্ক হবে। আর যদি আমরা দেখি সিজিএস এ, তাহলে সিজিএস এ ভ্যালু হচ্ছে 10⁻⁻8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম টু দা পাওয়ার -2। এটা হচ্ছে সিজিএস এ, এটা এসআই, এটা সিজিএস। গ্র্যাভিটেশনের মানটা, ক্যাপিটাল জি এর ভ্যালুটা, যেটাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে দিচ্ছি। m1 আর m2 হচ্ছে দুটো অবজেক্টের মাস, একটার m1 একটার m2। ঠিক আছে, আর r হচ্ছে দুটো অবজেক্টের মধ্যেকার ডিস্টেন্স, সেটা হচ্ছে r। ও আচ্ছা, এটা মানে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দা পাওয়ার -2। মানে তোমাদের তো ইউনিট ডাইমেনশনের আইডিয়া আছে কি? সিজিএস মেথড মানে সেন্টিমিটার, গ্রাম আর হচ্ছে সেকেন্ড। আর ফোর্সের ইউনিট সিজিএস আর এসআই তে কি? সিজিএস এ কি? ডাইন,
আর এসআই তে হচ্ছে নিউটন। ঠিক আছে, এবার দেখো ভ্যালুটা কি করে আসছে ইউনিটটা। এখানে যদি জিটা বের করো তাহলে আসবে দেখো এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। ইউনিটটা নিজেরাও বের করতে পারবে, দেখে নাও, আগে দেখো তারপর লিখবে। এখানে ইউনিট বের করছি ক্যাপিটাল জি এর, তাহলে এফ হচ্ছে আমার সিজিএস এ কি ডাইন, ইন্টু আর কি হবে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 m2, তাহলে m1 কি হবে জি হবে গ্রাম সিজিএস, তাহলে এখানে কি হচ্ছে দুটো গ্রাম ক্যালকুলেট গ্রাম স্কোয়ার, তাহলে এখান থেকে কি পেলাম ডাইন m1 m2 থাকলে, হ্যাঁ তাই জন্য দুবার দুবার করেছি, গ্রামটাকে দুবার ক্যালকুলেট করেছি, ঠিক আছে, গ্রাম ইন্টু গ্রাম মানে গ্রাম স্কোয়ার একবারে লিখেছি। তারপরে কি হবে গ্রাম টু দা পাওয়ার -2, নিচ থেকে ওপরে গেলে এটা মাইনাস হয়ে যায়, তাহলে দেখো ইউনিট বেরিয়ে গেল ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম টু দা পাওয়ার -2। সেম আবার যদি এসআই তে করো তাহলে কি হবে নিউটন ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার, তাহলে এখান থেকে কি আসছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দা পাওয়ার -2। নিজেরাই বের করে নিতে পারবে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, যেটা মনে রেখে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু করতে করতে এমনি ওটা মাথায় থেকে যায়, ঠিক আছে, বাট পরীক্ষার সময় যদি অসুবিধা হয় ক্যালকুলেট করে বের করে নেবে। তার জন্য ফোর্সের সিজিএস আর এসআই ইউনিটটা ঠিকঠাক মনে রাখতে হবে। যদি সিজিএস এ নিউটন লেখো এতে ডাইন লেখো তাহলে ওরমই বেরোবে। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়েছে হচ্ছে নিউটন, বাট জি এর যে ভ্যালুটা, এই যে ভ্যালু, ভ্যালু অফ জি, determined by হেনরি ক্যাভেন্ডিশ। দুটো জিনিস কিন্তু আলাদা, ফর্মুলা গিভেন বাই নিউটন আর ভ্যালু অফ জি ডিটারমাইন্ড বাই হেনরি ক্যাভেন্ডিশ। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের অ্যাপ্লিকেশন কি, মানে এটার জন্য কি কি হয়। একটা তো আমরা এক্সিস্ট করছি আর্থে, মানে আমাদেরকে ধরে রেখেছে, এটা একটা হোল্ডিং, আর সেটা তো হলো, ওটাই বললাম কোন কোন ফেনোমেনন হয় ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, রোটেশন, আর আর্থের রোটেশন, মুন প্ল্যানেটস এগুলো যে ঘুরছে এদের যে রিভলিউশন, এটা আর কি হতে পারে, বৃষ্টির জল পড়ছে রেইনফল, সেটাও ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, নিচের দিকেই পড়ছে। তারপরে ধরো রিভারের যে ওয়াটার, সেটাও একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, সবকিছুতেই গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। তাহলে এই ফেনোমেনন গুলো একটু মাথায় রাখবে, অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন দেয়। যে ভ্যালু দেওয়া আছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ল অফ গ্র্যাভিটেশন অ্যাপ্লিকেবল ফর অল বডিজ ইররেসপেক্টিভ অফ দেয়ার সাইজ শেপ পজিশন, তাহলে যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। ভ্যালুটা বারবার বলছি, এটা কিন্তু মুখস্থ রাখবে পরীক্ষার সময়, দুটো ভ্যালুই সিজিএস আর এসআই। Importance, the force that binds us to earth, motion of moon, presence of atmosphere around the planet, এগুলোই হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাপ্লিকেশন। এইবার দেখো অ্যাক্সেলারেশন টু গ্র্যাভিটি, মানে যেটা স্মল জি। তার আগে বলি, যদি জিজ্ঞেস করা হয় যে মাস আর ওয়েট
এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? সে তো বাংলা। হুম, ঠিক আছে, W ইজ ইকুয়াল টু mg। আর কিছু ডিফারেন্স? মাস কনস্ট্যান্ট হে, তাহলে প্লেস টু প্লেস কিন্তু মাস ভ্যারি করে না, বাট ওয়েটটা ভ্যারি করে। আরেকটা জিনিস, মাস আর ওয়েটের মধ্যে কোনটা জিরো হতে পারে? মাস। মাস তো কনস্ট্যান্ট, ওয়েটটাই জিরো হয়। আচ্ছা, যদি বলি আর্থের সেন্টারে ওয়েট কি হবে? আর্থ, সেন্টার অফ আর্থ, ওয়েট কি? জিরো হবে। সেন্টারে ওয়েট জিরো, তাহলে গ্র্যাভিটি তো থাকে না, গ্র্যাভিটি জিরো, তো ওয়েট জিরো। ঠিক আছে, ওয়েটের ভ্যালুটা জিরো হতে পারে, পসিবল, বাট মাস কখনোই নট বি জিরো। ঠিক আছে, এইবার এই যে স্মল জি বলছি, তাহলে যদি বলি যে ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স আর গ্র্যাভিটি দুটোর মধ্যে কি তফাৎ? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আরেকটা হচ্ছে গ্র্যাভিটি। যদি আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্স বলি, কি হতে পারে? ফোর্সটা তো বুঝলে, গ্র্যাভিটেশনাল ফোর্স এতক্ষণ ধরে বললাম কি জিনিস, তাহলে দুটোর মধ্যে তফাৎ কিছু আছে। আইডেন্টিফাই করব কি করে যে কোনটা গ্র্যাভিটেশনাল ফোর্স আর কোনটা গ্র্যাভিটি? তোমাদের মনেও তো প্রশ্ন আসতে পারে যে দুটোই কি সেম? যে নতুন এসছো বোঝা যাচ্ছে। এমনি কিসে পড়ছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, হবে। নেই নেই, আগের দিন হয়নি, আজকেই করা। গ্র্যাভিটেশনাল ফোর্স কি বুঝলে? এটার জন্য, হ্যাঁ এবার দেখো সব অবজেক্টই পড়ছে এসে আর্থ সারফেসে, সেন্টারের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে? এ তো উল্টো দিকে চলে যেতে পারতো, গ্র্যাভিটির জন্য, তাই তো। আচ্ছা, দেখো দুটো জিনিস। দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স যদি জিজ্ঞেস করা হয় তাহলে ওগুলো না বলে কি বলবে, যে অবজেক্টের মধ্যে কি বললাম, ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে যে কোনো দুটো অবজেক্টের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাকেই বলে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে বিটুইন এনি টু অবজেক্টস, সেটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স। যেটা দেখো আর্থ সারফেসের ওপরে আমি এঁকেছি যে দুটো অবজেক্ট আছে, এদের মধ্যেকার যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা এই ছবি থেকে বুঝতে পারছো যে সারফেসের ওপর দুটো অবজেক্ট, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন। বাট গ্র্যাভিটি মানে হচ্ছে যেটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, সেটাকে আমরা বলছি গ্র্যাভিটি।
বাট সেখানে কন্ডিশন হচ্ছে, দেখো আমরা বলছি আর্থের দিকে যাচ্ছে, তার মানে একটা অবজেক্টকে প্ল্যানেট হতেই হবে, সেটা আর্থ হোক বা যে কোনো প্ল্যানেট। তার মানে ওয়ান অবজেক্ট মাস্ট বি প্ল্যানেট, ওয়ান অবজেক্ট মাস্ট বি প্ল্যানেট। সেক্ষেত্রে আমরা কি বলছি? গ্র্যাভিটি। ক্লিয়ার হয়েছে বলো? এটা হচ্ছে যে কোনো দুটো অবজেক্টের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অন দা আর্থ সারফেস, আর এখানে দুটো অবজেক্ট বাট একটাকে মাস্ট প্ল্যানেট হতেই হবে, ওয়ান অবজেক্ট মাস্ট বি প্ল্যানেট, তখনই আমরা সেটাকে বলছি গ্র্যাভিটি। বুঝেছো? এটাকেই আমরা ডিনোট করি কি দিয়ে? স্মল জি দিয়ে, স্মল জি। তাহলে স্মল জি দিয়ে ডিনোট করছি। এবার দেখো কিভাবে আমরা তাহলে স্মল জিটা পাচ্ছি। আমরা ফার্স্টে শিখেছি যে ফোর্স ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, এটা একটা অবজেক্টের মাসকে ক্যাপিটাল এম দিয়ে লিখেছি, আর একটা হচ্ছে স্মল এম। তাহলে এখান থেকে আবার আরেকটা ইকুয়েশন এফ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়েট করে দিচ্ছি। দুদিকে দেখো এই দুটোই ফোর্সের ভ্যালু, তাহলে দুটোকেই ইকুয়েট করছি। এখান থেকে স্মল এমটা কেটে যাচ্ছে, ঠিক আছে, থাকছে জি এম বাই আর স্কোয়ার, যেটা স্মল জি এর ভ্যালু। তাহলে যদি বলা হয় যে জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ independent of which factor, G is independent of which factor, তাহলে এই ফর্মুলা দেখে বুঝতে পারছো যে কিসের উপর ডিপেন্ডেন্ট নয়? স্মল এম। তাহলে স্মল এমটা হচ্ছে কি? মাস অফ অবজেক্ট। তাহলে এখানে লিখে রাখো ক্যাপিটাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা ক্যাপিটাল এম সেটা হচ্ছে মাস অফ প্ল্যানেট। কোনটা বলবো? এই যে ক্যাপিটাল জি, এটা লেখো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর যেটা হচ্ছে ক্যাপিটাল এম এটা লেখো মাস অফ প্ল্যানেট, আর আর লেখো রেডিয়াস, আর হচ্ছে রেডিয়াস। হয়েছে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জিটা কার উপর ডিপেন্ডেন্ট নয়। এটা ইউপিএসসির কোশ্চেন, অনেকগুলো স্টেটমেন্ট বেস কোশ্চেন থাকে ইউপিএসসির এক্সামে, সেখানে জি এর এরকম 3-4টে পয়েন্ট ছিল যে জিটা ভ্যারি করে কোন কোন ফ্যাক্টরের সাথে, সেই ফ্যাক্টর গুলো তার সাথে ইন্ডিপেন্ডেন্ট অফ হুইচ ফ্যাক্টর। এবার ফর্মুলা থেকেই বুঝতে পারছো যেখানে স্মল এমটা নেই, তার মানে অবজেক্টের মাসের ওপর ডিপেন্ড করে না। ঠিক আছে? এই কনসিকুয়েন্স গুলো দেখে পড়বে, ফর্মুলা তো পড়বেই, তার সাথে এই যে ফ্যাক্টর ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট এগুলো দেখে পড়তে হবে, কারণ কোশ্চেন এই জায়গাগুলো থেকে আসবে। আচ্ছা, ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পিডিএফ এ দেওয়া আছে তোমাদের।
এবার যদি বলি যে স্মল জিটা স্কেলার নাকি ভেক্টর, মাস আর ওয়েটের মধ্যে স্কেলার ভেক্টর কোনটা? मास एंड वेट, स्केलर कौन सा है, वेक्टर कौन सा है? क्या? वेट वेक्टर, स्केलर, मास स्केलर, वेट वेक्टर नहीं है। ग्रेविटी के पास तो डायरेक्शन है, नहीं जाएगा। हाँ, ওয়েট হচ্ছে ভেক্টর, তার জন্য জিটাকেও আমরা কিন্তু ভেক্টর হিসেবেই কনসিডার করি, কারণ ওয়েট কি সবসময় তোমার নিচের দিকেই, টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, তাহলে ডাইরেকশনটা প্রপারলি মেনশন করতে হচ্ছে, তার জন্য ভেক্টর। স্কেলার ভেক্টর মানে হচ্ছে, স্কেলার মানে যে রাশিগুলোর শুধুমাত্র ভ্যালু আছে সেই ধরনের কোয়ান্টিটি গুলোকে বলে স্কেলার, আর যেগুলোর ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই আছে তাদেরকে বলা হয় ভেক্টর। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল যদি দিই স্কেলার ভেক্টরের, স্পিড, এটা হচ্ছে কি স্কেলার রাশি। যদি বলি 10 মিটার পার সেকেন্ড, এটা মানে স্পিড, তাহলে এখানে শুধু ভ্যালুটা দিয়েছি, তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। যখনই বলছি 10 মিটার পার সেকেন্ড ইন নর্থ বা ইন ওয়েস্ট ইস্ট ডাইরেকশন মেনশন করছি, তখন সেটা হয়ে যাবে, এটাকে বলা হয় ভেলোসিটি। তাহলে ভেলোসিটিটা হবে কি ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি হয়ে যাবে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এগুলো তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা ইউনিট ডাইমেনশন, ওটাতেই এগুলো সব আছে।